ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব পঞ্চম অধ্যায় কৃষিজ উপাদান। তো পঞ্চম অধ্যায় যা যা আছে একটি ভিডিওতে সমাধান করব। তো সর্বপ্রথম সমাধান করব হচ্ছে আমরা এই 60 পৃষ্ঠার এই বক্সটি। তারপর 60 পৃষ্ঠা সমাধানের পর আছে হচ্ছে 63 পৃষ্ঠার এই বক্স। 63 পৃষ্ঠার এই বক্সের সমাধানের পর আমরা নেক্সটে চলে যাব, মানে পুরো পঞ্চম অধ্যায় আজকে সমাধান করব। তারপরে 64 পৃষ্ঠার এই বক্সটি সমাধান করব, তারপরে সমাধান করব এই বক্সটি। তারপর দেখা যাক আর কি আছে। এই দেখো 66 পৃষ্ঠা আরও একটি বক্স আছে, এই বক্সটি সমাধান করব। তারপরে নেক্সটে চলে যাব, এখানে আরও একটি বক্স আছে, এটি সমাধান করব। তারপরে 69 পৃষ্ঠা সমাধান করব, এই বক্সটিও সমাধান করব, এই বক্সটিও। তারপর আছে 73 পৃষ্ঠার এই বক্স, এটি সমাধানের পর নেক্সটে চলে যাব, এই বক্সটি সমাধান করব, এই বক্সটিও সমাধান করব, এটিও, এই বক্স। এখানে আরও একটি বক্স আছে, এই বক্সটিও সমাধান, এই বক্সটিও। মানে পুরো পঞ্চম অধ্যায় এই ভিডিওতে সমাধান করব। তারপর লাস্টে আছে এই যে শূন্য স্থান ডান বাম মিলকরণ, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, টিক চিহ্ন। তারপরে আছে আমাদের কি সৃজনশীল প্রশ্ন। তো চলো আমরা পুরো পঞ্চম অধ্যায় এখন সমাধান করব। তো আমরা প্রথম থেকে এখন সমাধান করব। দেখো প্রথমে চলে এসেছি, এই যে দেখো এখানে একটি বক্স আছে। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে বাংলাদেশে জন্মে এমন ফল শাক সবজির নাম তৈরি করো। তো চলো দেখো এখানে কিন্তু উত্তর দেওয়া আছে, বাংলাদেশে জন্মে এমন শাক সবজি, এই যে বাংলাদেশে জন্মে এমন ফল শাক সবজি ও ফুলের তালিকা। তো বাংলাদেশের জন্মে কি কাঁঠাল ফল, এই ফল জন্মে, আম জন্মে, ঠিক আছে, এগুলো হচ্ছে ফল। আর শাক সবজি এই যে লিচু, এটিও কিন্তু ফল। আর শাক সবজির মধ্যে যে ফুলকপি জন্মে, রসুন জন্মে, এগুলো কিন্তু শাকসবজির মধ্যে। আর ফুলের মধ্যে এই যে গোলাপ ফুল, এগুলো কিন্তু বাংলাদেশে জন্মে। তো এই ছিল উত্তর। এখন আমরা নেক্সটে চলে যাব, এখানে কিন্তু সবই উত্তর দেওয়া আছে। চাইলে এই যে দেখো এখানে আরও দেওয়া আছে, এই যে এগুলো তোমরা দেওয়া, এখানে অনেক দেওয়া আছে। তারপর দেখো এখানে নেক্সটে আরও একটি বক্সে কি বলা আছে, এখানে বলা হয়নি এমন কয়েকটি মাঠ ফসলের নাম লেখো ও ব্যবহার উল্লেখ করো, এই যে। তো চলো এর উত্তরটি দেখি। এই যে দেখো এখানে বলেছে যে, এখানে বলতে কি রিডিংয়ের মধ্যে বলা হয়নি এমন মাঠ ও ফসলের নাম। তো চলো আমরা দেখি, দেখো এখানে কি বলেছে। এই যে দেখো তোমরা ভালো করে এখানে লক্ষ্য করলে দেখতে পাবা, এখান থেকে রিডিংটা পড়লে অনেক কিছু এখানে দেখতে পাবা। পুরোটা রিডিংয়ের মধ্যে দেখো অনেক কিছু ফসলের নাম এনারা কিন্তু উল্লেখ করেছে, ঠিক আছে। এই যেমন ধরো ধান, গম, ভুট্টা এগুলা উল্লেখ করেছে। এই যে ডাল, তেল, হ্যাঁ, গম, ভুট্টা, ডাল, ফসল, পশু পাখি ও মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় গবাদি পশুর জন্য, ঠিক আছে। অনেক কিছু কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই দেখো তারপরে এখানে আর উল্লেখ করা হয়েছে পাট, এই যে বিদেশে রপ্তানি করা হয় আঁশ ফসল। তো অনেক কিছু উল্লেখ করার মধ্যে এখানে বলা হয়নি কি, এখানে বলা হয় না পেঁয়াজ রসুন, এগুলোর কথা বলা হয় নাই। তো এই পেঁয়াজ রসুন ফসল এবং এই উৎপাদনের এই মাঠের কথা এখানে উল্লেখ করা হয়নি। তো তোমরা এটি এখানে লিখে উপস্থাপন করে দেবা। তারপরে এখানে নেক্সটে আছে কি দেখব, নেক্সট এখানে আরও একটি বক্স আছে, এখানে বলেছে 5 শতক জমিতে পালং শাক চাষের জন্য কি কি কৃষি উপকরণ প্রয়োজন হয় তার একটি তালিকা তৈরি করো। তো চলো উত্তরটি দেখে নেই। এসে প্রশ্ন, উত্তর হচ্ছে পালং শাক চাষের জন্য নিম্নলিখিত কৃষি উপকরণগুলো প্রয়োজন। এক বীজ ভালো মানের লাল শাকের বীজ। 2 জমি তৈরি, লাঙল, কোদাল বা পাওয়ার টিলার। জমি চাষের জন্য সার, গোবর সার বা কম্পোস্ট সার জমি তৈরির সময়। তারপরে আছে ইউরিয়া, টিএসপি, এমওপি রাসায়নিক সার প্রয়োজন অনুযায়ী। সেচ ব্যবস্থা, জল সরবরাহের জন্য পাম্প, পাইপ বা ঝর্ণা। 5 কীটনাশক ও ছত্রাকনাশক, রোগ ও পোকা দমনের জন্য প্রয়োজন অনুযায়ী। 6 আগাছা দমন, নিবিড় বা আগাছা নাশক। 7 অন্যান্য সরঞ্জাম, কোদাল, কাস্তে, বালতি, স্প্রেয়ার ইত্যাদি, এগুলো প্রয়োজন।
তো আমাদের এই পৃষ্ঠা কমপ্লিট, 64 পৃষ্ঠা কমপ্লিটের পরে এখন আমরা নেক্সটে চলে যাব। আছে 65 পৃষ্ঠায় এখানে আছে মরিচের বীজতলা সম্পর্কে একটি পোস্টার তৈরি করে। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। দেখো এখানে কিন্তু উত্তরটি বলতে আমি তোমাদের বলি, এখানে বলেছে মরিচের বীজতলা সম্পর্কে একটি পোস্টার তৈরি করে। এখানে তোমাদের উত্তরের কথা বলে না, এই দেখো এখানে বলেছে পোস্টার। তো কি মানে এই সম্পর্কে তোমরা একটি পোস্টার তৈরি করবা, ঠিক আছে, পোস্টার টানাবা। তো চলো আমরা এখন নেক্সটে চলে যাব। যেহেতু প্রশ্ন বলে নাই সেহেতু আমরা উত্তরটি দেবো না। এখানে নেক্সট প্রশ্নে বলেছে টবে কী কী শাকসবজি চাষ করা যায় তার একটি তালিকা তৈরি করো। হ্যাঁ মানে এই যে দেখো এখানে একটা টব আছে, এই টবে কী কী শাকসবজি তৈরি করা যায়, যেমন দেখো এখানে মরিচ গাছ, হ্যাঁ মরিচ দেওয়া আছে। তারপরে আমরা ঢ্যাঁড়স দিতে পারি, ঠিক আছে। তারপরে আরও অন্যান্য গাছ এর মধ্যে লাগানো যেতে পারে, যেমন মরিচ, তারপরে এখানে পেঁয়াজ, একটা দুইটা রসুন, এগুলো কিন্তু অনেক রকমের গাছপালা টবে লাগানো যায়, ঠিক আছে। তোমরা এর মধ্যে দিয়ে দিবা। তারপরে চলো এই যে এর মধ্যে উত্তর অনেকগুলো পেয়ে যাবা যদি রিডিংটা বড়। তো তোমরা তোমাদের ইচ্ছা মতন দিয়ে দিও। টবে তোমরা কী কী লাগাতে চাও, টমেটো গাছ লাগানো যায়, এরকম অনেক ধরনের গাছ টবে লাগানো যেতে পারে। তারপরে আমরা এখন নেক্সটে চলে যাব। নেক্সটে দেখো নেক্সটে আরও একটি প্রশ্ন আছে। এখানে বলেছে বসত বাড়ির আঙিনায় কী কী শাকসবজি চাষ করা যায় তার একটি তালিকা তৈরি করো। তো বসত বাড়ির আঙিনায় কী কী শাকসবজি লাগানো যায়, এই যে দেখো আমি তোমাদের দেখাই কী কী লাগানো যায়। এই যে টমেটো গাছ লাগানো যায়, মরিচ গাছ লাগানো যায়, ঠিক আছে, ঢ্যাঁড়স গাছ লাগানো যায়, এগুলো কিন্তু তোমরা লাগাতে পারো। আমি এখানে মুখে বলে দিচ্ছি, তো তোমরা উত্তরটি লিখে নিও। ঢ্যাঁড়স, মরিচ, তারপর মিষ্টি কুমড়া, লাউ, ঠিক আছে, শসা, এগুলো কিন্তু তোমাদের বসত বাড়িতে লাগাইতে পারো। তো এগুলো তোমরা একটা তালিকায় খাতা লিখে নিবা যেগুলো আমি মুখে বললাম, এবং তোমরাও বাড়িতে কী কী লাগাও সেটি চাইলে লিখতে পারো। দেখো এখানে নেক্সটে আরও একটি বক্স আছে। এখানে বলেছে টবে বা বাড়ির আঙিনায় টমেটো চারা হাতে হাতে কলমে রোপণ করে নিয়মিত পরিচর্যা করে অগ্রগতি শিক্ষককে জানাও। মানে এটা কিন্তু কোনো প্রশ্ন না, জাস্ট একটা কাজ বলেছে যে টবে বা বাড়ির আঙিনায় টমেটো চারা হাতে কলমে রোপণ করে, হ্যাঁ মানে হাতে রোপণ করে নিয়মিত পরিচর্যা করবা, করার পরে এটি শিক্ষককে জানাবা, ঠিক আছে, এই সম্পর্কে। তো চলো এখন আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে আরও একটি বক্স আছে। এখানে বলেছে চাষযোগ্য মাছের তালিকা তৈরি করো এবং শ্রেণীতে উপস্থাপন করো। মানে চাষযোগ্য মাছ কি, মানে চাষযোগ্য কোন কোন মাছ চাষ করা যায় সেই মাছের তালিকা তোমরা লিখবা। যেমন 1 নাম্বার একটি মাছের নাম লিখবা যে এই মাছ চাষ করা যায়। 2 নাম্বার আরেকটি মাছ, ঠিক আছে, যেমন তোমরা বোয়াল মাছ চাষ করতে পারো, তারপরে শিং মাছ, ঠিক আছে, এই ধরনের অনেক কয়েকটি মাছের নাম তোমরা এখানে লিখবা, সেটা আবার স্কুলে উপস্থাপন করবা। তো চলো এখন নেক্সটে চলে যাব। এই যে দেখো চাষযোগ্য মাছ এখানে অনেকগুলো নাম দিয়েছে। এই দেখো রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, তেলাপিয়া, এই যে থাই, সরপুঁটি, গ্রাস কাপ, এগুলো কিন্তু সব চাষের মাছ। তো এগুলো এখানে লিখবা যে এই সব মাছের তালিকা আছে চাষ করা হয়। তো এই পয়েন্ট বাই পয়েন্ট এই কয়টা মাছের নাম লিখে শ্রেণীতে উপস্থাপন করবো। তারপর নেক্সটে আছে, তারপরে দেখো নেক্সট এখানে আরও একটি বক্স আছে। এখানে বলেছে চাষযোগ্য কিছু মাছের শনাক্তকারী বৈশিষ্ট্য পোস্টার পেপার লিখে উল্লেখ করো। মানে চাষযোগ্য মানে কোন কোন মাছ চাষ করা যায় তাদের কিছু নাম শনাক্ত করে, হ্যাঁ, তাদের বৈশিষ্ট্য পোস্টার পেপার লিখে উপস্থাপন করবো, তাদের নামগুলো পোস্টার লিখে উপস্থাপন করবা। তো আমি তো তোমাদের দেখিয়েছি কোনগুলো চাষের মাছ যেখানে দিয়েছে এগুলোর কিছু নাম এবং এদের কিছু বৈশিষ্ট্য। এই যেমন বৈশিষ্ট্য বলতে কি, এই যে দেখো এখানে দেওয়া আছে, তোমরা যদি ছোটো ক্লাসে পড়ো তাই বুঝে দিচ্ছে। এই যে রুইয়ের বৈশিষ্ট্য কি, এই যে এখান থেকে এই পর্যন্ত যা আছে এগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য, হ্যাঁ, এর আকার আকৃতি বা দেহ কীরকম এগুলোকে বৈশিষ্ট্য বলে। তো এর কিছু বৈশিষ্ট্য, যে মাছ লিখবা সেই মাছের কিছু বৈশিষ্ট্য লিখবা, এরকম আকারে বৈশিষ্ট্য লিখে পোস্টারে লিখে স্কুলে উপস্থাপন করবো, এটাই বলেছে। তো চলো এখন আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে আরও একটি বক্স দিয়েছে পুষ্টি চাহিদা পূরণে মাছের গুরুত্ব সম্পর্কে দলগত কাজ করে পোস্টার পেপারে উপস্থাপন করো, ঠিক আছে। মানে মাছের পুষ্টির গুরুত্ব, একটি মাছের পুষ্টির গুরুত্ব তোমরা একটি পোস্টার লিখে তা উপস্থাপন করবা। একটি মাছের পুষ্টি কি, যেমন একটি মাছ থেকে কিন্তু আমরা অনেক পুষ্টি পাই, আমিষ, শর্করা, ঠিক আছে, অনেক ধরনের পুষ্টি পাই। এগুলো পুষ্টির গুণতা লিখে তোমরা একটি পোস্টারে উপস্থাপন করবে। এটা কোনো প্রশ্ন না, জাস্ট একটি কাজ দিয়েছে।
পুষ্টি কিন্তু তোমরা কিন্তু এই রিডিংয়ের মধ্যেও পেয়ে যাবা যে মাছের কোন মাছের কী পুষ্টি। তো চলো এখন নেক্সটে দেখো এখানে আরও একটি কাজ দিয়েছে, বলেছে পাঙাশ মাছের গুরুত্ব সম্পর্কে পোস্টার তৈরি করে উপস্থাপন করো। এটাও পোস্টারের কথা বলেছে। এই দেখো পাঙাশ মাছ, এই যে এটা হচ্ছে পাঙাশ মাছ, এবং পাঙাশ মাছের এই যে এখানে দেখো এই যে এর মধ্যে কিন্তু সব পেয়ে যাবা পাঙাশ মাছ সম্পর্কে, ঠিক আছে। তো পাঙাশ মাছের পুষ্টি সম্পর্কে তোমরা লিখবা। এই দেখো রিডিংগুলো পড়লেই পেয়ে যাবা এর পুষ্টি কী। তারপর আছে যে পাঙাশ মাছের পুষ্টি সম্পর্কে গুরুত্ব। তো দেখো এখানে বলেছে পাঙাশ চাষের গুরুত্ব সম্পর্কে পোস্টার। হ্যাঁ, মানে পাঙাশ মাছের গুরুত্ব কী, এই পাঙাশ মাছের গুরুত্ব বলতে যেমন পাঙাশ মাছ কেন প্রয়োজন, পাঙাশ মাছের আকার আকৃতি, ঠিক আছে, এর পুষ্টি গুণ উপাদান, এগুলো সম্পর্কে তোমরা কিছু লিখে দিবা। তো পাঙাশ মাছ সম্পর্কে তোমরা পোস্টারে লিখে দিবা, এটার কোনো উত্তর না। এই দেখো পাঙাশ মাছ সম্পর্কে অনেক কিছু এই রিডিংয়ের মধ্যে পেয়ে যাবা, ঠিক আছে, এর মধ্যে থেকে তোমরা লিখে দিবা। তো চলো এখন আমরা এই দেখো এখানে লেখা আছে সব কিছু। তো চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে এখানে বলেছে মাছের স্বাস্থ্য পরীক্ষায় করণীয় সম্পর্কে লেখো। যেমন এটি একটি প্রশ্ন, ঠিক আছে, এটির উত্তর আমি তোমাদের দেখাবো। আর যেখানে বলবে যে পোস্টার তৈরি করো, ওটার উত্তর তো আমি দেখাবো না, কারণ ওটা একটা পোস্টার, ওরা তোমাদের উত্তর করতে বলে না, ওরা তোমাদের পোস্টার তৈরি করতে বলছে একটা খাতায় পোস্টার লিখে। তো এটা তোমাদের কোনো কাজ না। তো এখন আমি তোমাদের এটা উত্তর দেখাবো। তো চলো এটা উত্তর দেখে নিই। এই ছিল প্রশ্ন, ঠিক আছে। আর উত্তর এখান থেকে মাছের স্বাস্থ্য পরীক্ষায় মূলত মাছের রোগ নির্ণয় এবং প্রতিরোধের জন্য অন্তত গুরুত্বপূর্ণ এর জন্য নিম্নলিখিত বিষয়গুলো করা যেতে পারে: পর্যবেক্ষণ, পুকুর বা ট্যাঙ্কের মাছ আচরণ, খাদ্য গ্রহণ, সাঁতারের ধরন, শরীরের বাহ্যিক অবস্থা, যেমন মানে আমি আর পড়লাম না, তোমরা পড়ে নিও। এই যে এই পর্যন্ত দেখো, নিচে আরও আছে এই যে পানির গুণাগুণ পরীক্ষা, নমুনা পরীক্ষা। তো এগুলো তোমরা করবা, স্ক্রিনশট দিয়ে নাও। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি নেক্সট উত্তরটি দেখাই। তো আমাদের কিন্তু মাছের স্বাস্থ্য পরীক্ষা করণীয় সম্পর্কে আমরা লিখেছি উত্তর। এখন নেক্সটে আমরা চলে যাব যে নেক্সটে কী আছে। দেখো নেক্সটে এখানে আরও একটি বক্স আছে, এখানে বলেছে গরু অথবা ছাগলের বৈশিষ্ট্য লেখো। হ্যাঁ, গরু অথবা ছাগলের বৈশিষ্ট্য। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। দেখো এখানে গরু অথবা ছাগলের বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্য তো তোমরা নিজেরা লিখতে পারবা। বৈশিষ্ট্য মানে কি, মানে গরু অথবা ছাগলের নামে কিছু কারণ লিখবা, যে গরু এই প্রাণী, এর ওজন এত, এ প্রতিদিন এগুলো খায়, বা ছাগলের সম্পর্কে এরকম সেম টু সেম লিখে দিবা, এর শরীরের আকার আকৃতি এরকম, এগুলোকে বৈশিষ্ট্য বলে। তো এগুলো সম্পর্কে তোমরা 2-3 লাইন লিখে দিবা। তো চলো এখন আমরা নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে আরও একটি বক্স আছে, এখানে বলেছে মুরগি বা হাঁসের সাধারণ বৈশিষ্ট্য লিপিবদ্ধ করো। মুরগি বা হাঁসের সাধারণ বৈশিষ্ট্য কী, এই যে দেখো এখানে হাঁস সম্পর্কে, এই যে দেখো এই যে আমি দেখাই, এই যে দেখো এখান থেকে লেখা আছে মুরগি বা হাঁসের সম্পর্কে। মুরগির 2টি পা, হ্যাঁ, এরা এই খাবার খায়, এরা এইভাবে চলাচল করে, এদের আকার আকৃতি এরকম সমস্ত কিছু রিডিংয়ের মধ্যে লেখা আছে, এই যে উপরেও লেখা আছে। তো মুরগি ডিম দেয়, হ্যাঁ, যেহেতু বাদ আছে মুরগি অথবা হাঁস সম্পর্কে, মুরগিও যা করে, হাঁসও সেম তাই করে। তো এই সম্পর্কে তোমরা কিছু বৈশিষ্ট্য লিখবে, যে মুরগি এই ডিম দেয়, এরা, এদের 2টি পা আছে, এরা এভাবে চলাচল করে, এদের শরীরে পাখনা দ্বারা আবদ্ধ। হ্যাঁ, এই যে দেখো এখানে এরা বাচ্চা ডিম পারে, ডিম থেকে বাচ্চা জন্ম হয়, এই যে এখানে অনেক কিছু আছে এদের সম্পর্কে, তোমরা এখান থেকে কিছু বৈশিষ্ট্য লিখে দিবা, ঠিক আছে। তো চলো এরা গৃহপালিত পশু, এই দেখো মুরগি হাঁস সম্পর্কে অনেক কিছু এখানে লেখা আছে, এই যে এখান থেকে তোমরা কিছু লিখে দিও, পড়ে তোমরা লিখে দিবা এই সম্পর্কে। তারপর দেখো এখানে আরও একটি বক্স আছে, এখানে বলেছে গৃহপালিত পশু অথবা পাখি আমাদের কী কী উপকারে আসে তা শ্রেণীকক্ষে উপস্থাপন করবা। মানে গৃহপালিত পাখি আমাদের কী কী উপকারে আসে, ঠিক আছে, এই সম্পর্কে কিছু দলগত কাজ তোমরা শ্রেণীতে উপস্থাপন করবা। মানে এই যে দেখো এখানে দেওয়া আছে, এই যে এগুলো, এই যে কবুতর, এটা কিন্তু আমাদের গৃহপালিত পশু, এরা আমাদের কী কী কাজে আসে, দেখো এখানে এগুলো পড়লেই পেয়ে যাবা, ঠিক আছে, এই কাজে আসে। তারপর আমরা এখন নেক্সটে যাব। এই যে দেখো এখানে সমস্ত কিছু দেওয়া আছে, এই যে গৃহপালিত পশু সম্পর্কে এরা আমাদের কী কী কাজে আসে, এই যে সমস্ত কিছু। তারপরে দেখো এখানে আরও একটি কাজ আছে, বলেছে বিভিন্ন জাতের কবুতরের নামের তালিকা তৈরি করো। বিভিন্ন জাতের কবুতরের নাম কি, এই দেখো এখানে একটি আছে, এই যে আরেকটি, এই যে আরেকটি, এই 3টির নাম এখানে দেওয়া আছে। তোমরা চাইলে আরও যদি নাম জানো সেগুলোও দিয়ে দিবা। তারপর এখন নেক্সটে আমরা চলে যাব, দেখা যাক নেক্সটে কি আছে। তো দেখো নেক্সটে আরও একটি কাজ আছে, এখানে বলেছে কবুতরের বিভিন্ন খাদ্য উপাদানের নাম লেখো। তো কবুতরের বিভিন্ন খাদ্য উপাদানের নাম, এই দেখো এখানে সব লেখা আছে, গম, ভুট্টা, সরিষা, খেসারি, কলাই, লবণ, এগুলো কিন্তু কবুতরের খাদ্য। তো এগুলোর নাম তোমরা দিয়ে দিবা। তারপর নেক্সটে আমরা এগুলো সমাধান করব। এখানে আছে শূন্যস্থান ডান বাম মিল করুন। তো চলো আমরা উত্তরটি দেখে নিই।
এই দেখো আমাদের উত্তর, হ্যাঁ এসে 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর শূন্যস্থানের উত্তর, ঠিক আছে। তো আমরা এখন নেক্সট ডান বাম মিলকরণে চলে যাব। এই হচ্ছে ডান বাম মিলকরণ 2 3 4 5। তো তোমরা উত্তরটি দেখে নিও। মরিচ মানে মশলা, পাট তুলা মানে সুতা কাপড়, ডাল ফসল মানে আমিষ, লাল শাক মানে স্বল্পকালীন ফসল, ভেড়া মানে পশম। তো চলো এখন নেক্সটে যাব। তো আমাদের কিন্তু ডান বাম মিলকরণ কমপ্লিট। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1 থেকে 3টি। একে আছে কোন মাছকে আকুশে মাছ বলা হয়, কোন গৃহপালিত পাখিকে জলজ পাখি বলা হয়, কবুতরের ডিম কত দিনে ফোটে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই হচ্ছে প্রশ্ন উত্তর, পিরানহা মাছকে আকুশে মাছ বলা হয়। তারপরে দেখো 2 নাম্বার প্রশ্ন, মানে তোমরা চাইলে ব্যাখ্যা দিতে পারো, আমি ব্যাখ্যা দিলাম না, তোমরা চাইলে দিবা। এবং 2 নাম্বারে আছে কোন গৃহপালিত পশুকে জলজ পাখি বলা হয়। উত্তর হাঁসকে গৃহপালিত জলজ পাখি বলা হয়, চাইলে ব্যাখ্যা দিতেও পারো। 3 নাম্বার প্রশ্ন, কবুতরের ডিম দেয়, ডিম ফোটে, কবুতরের ডিম কত দিনে ফোটে। উত্তর কবুতরের ডিম 28 দিনে ফোটে। তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট। এখন বর্ণনামূলক প্রশ্ন আছে 3টি। এখানে আছে মাছ চাষের জন্য পুকুরে কেন চুন প্রয়োজন, তা লেখো। গৃহপালিত পশু দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। স্বল্প পুঁজিতে কবুতরের পালন করা যায়, উক্তিটি ব্যাখ্যা করো। তো চলো উত্তরটি দেখে নিই। এই হচ্ছে প্রশ্ন উত্তর। এখান থেকে মাছ চাষের জন্য পুকুরে চুন প্রয়োগ করা প্রয়োজন, কারণ পুকুরের পানির স্বল্পতা পিএইচ নিয়ন্ত্রণ করে, যা মাছের বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। এটি পানির গুণগত মান উন্নত করে, রোগ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করে এবং পুকুরের তলদেশে পচন রোধ করে। চুন প্রয়োগ শ্যাওলা ও জলজ আগাছার বৃদ্ধি ও নিয়ন্ত্রণে থাকে, যা মাছের জন্য পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে। এখন খ নাম্বার উত্তর দেখব। এই হচ্ছে আমাদের 2 নাম্বার প্রশ্ন আর উত্তরে যে এখান থেকে এই পর্যন্ত তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এখন 3 নাম্বার প্রশ্নের উত্তর দেখব। এই হচ্ছে 3 নাম্বার প্রশ্ন কি, আর উত্তরে যে এখান থেকে এই পর্যন্ত। তো ভিডিওটি লং হয়ে যাবে, সেজন্য বললাম না। তো এখন আমরা চলে যাব আমাদের হোম পেজে। তো আমাদের কিন্তু বর্ণনামূলক প্রশ্ন কমপ্লিট। এখন আমরা নেক্সট চলে যাব আমাদের বহু নির্বাচনী ঠিক চিহ্ন। তো চলো আমরা ঠিক চিহ্ন উত্তরটি দেখে নিই। তো দেখো এখানে 1 নাম্বার ঠিক চিহ্ন বলেছে কোনটি স্বাদু পানির মাছ। সঠিক উত্তর হবে খ শোল। তারপর দেখো এখন নেক্সটে আমরা চলে যাব। নেক্সটে দেখো 2 নাম্বারে বলেছে পুকুরের তলার কাদার স্তর শুকালে কি হয়। 4টি কিন্তু হয়, ঠিক আছে, খ নাম্বার হবে। এখন আমরা চলে যাব 3 নাম্বারে বলেছে মাংসের জন্য বিখ্যাত কোন হাঁস। সঠিক উত্তর হবে ক পিনিক, হ্যাঁ পিকিন। তারপর দেখো 4 নাম্বারে বলেছে পশুর খাদ্য ফুডের ক্রপস হচ্ছে, তাহলে সঠিক উত্তর কি হবে ঘ 4টি। তারপরে দেখো এখানে 5 নাম্বারে বলেছে এই যে জানোয়ারা বেগম জমিতে কি পরিমাণ গোবর সার লেগেছিল। সঠিক উত্তর হবে 120 কেজি। তারপরে 6 নাম্বার বলেছে জানোয়ারা বেগমের তাৎক্ষণিক কীটনাশক স্প্রে কী ধরনের প্রভাব ফেলবে। সঠিক উত্তর হবে যে চালক শোষণে বাধাগ্রস্ত হবে। তো এই ছিল 6টি ঠিক চিহ্ন। এখন আমরা চলে যাব নেক্সট সৃজনশীল প্রশ্নে 1 নাম্বার এবং 2 নাম্বার। তো চলো 1 নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখি। এখানে একটা বলেছে উদ্যান ফসল কাকে বলে। লাল শাকের বীজ বপন করতে বীজের সাথে বালি বা ছাই মেশানো হয়, কেন ব্যাখ্যা করো গ এবং ঘ। তো চলো আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেখে নিই। হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর। এখান থেকে এই পর্যন্ত আমি পড়লাম না, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। এখন ক নাম্বারে পরে দেখো খ নাম্বারে কি বলেছে। তো এই হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তরে যে এখান থেকে এই পর্যন্ত তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা ঘ নাম্বারে চলে যাব। এই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন উত্তরে যে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তো ঘ নাম্বার প্রশ্ন স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা চলে যাব ঘ নাম্বারের সমাধানে। এই যে দেখো ঘ নাম্বার প্রশ্ন উত্তরে যে এখান থেকে নিচে আরও আছে, আমি দেখাচ্ছি, তোমরা উপরে এতটুকু স্ক্রিনশট দাও। তারপর নিচে দেখো এই যে এখান থেকে আরও আছে এই যে অর্থনৈতিক সাশ্রয়। এই পর্যন্ত দিলেই ঘ নাম্বার কমপ্লিট, ঠিক আছে। তো চলো এখন আমরা 2 নাম্বার সৃজনশীল প্রশ্ন দেখব। তো আমাদের কিন্তু দেখো এখানে 1 নাম্বার সৃজনশীল কমপ্লিট। এখন আমরা যে নিচে 2 নাম্বার সৃজনশীল প্রশ্ন দেখবো। চাষযোগ্য মাছ কাকে বলে। মাছ চাষের একটি অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করে এবং গ এবং ঘ। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই দেখো হচ্ছে আমাদের ক নাম্বারের প্রশ্ন এবং ক নাম্বার উত্তর এখান থেকে এই পর্যন্ত। তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা খ নাম্বার উত্তর দেখবো। এই ছিল খ নাম্বার প্রশ্ন, এই যে দেখাই, আর এই যে খ নাম্বার প্রশ্ন আর উত্তরে যে হচ্ছে খ নাম্বার প্রশ্ন আর উত্তরে যে এখান থেকে এই পর্যন্ত। দেখো চলো এখন আমরা গ নাম্বার উত্তরটি দেখবো।
এতটুকু, এখান থেকে এই পর্যন্ত। তো এই পর্যন্তই। তো চলো আমরা আমাদের হোম পেজে তো দেখো আমাদের কিন্তু এই 2 নাম্বারও কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে দেখো এটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়। তো ষষ্ঠ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, ঠিক আছে।